জেএসসি জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ইতিবাচক বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা, একমত চিকিৎসকরাও। সুবিধাভোগী অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন ওবায়দুল কাদের, নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা, বরখাস্ত ওসি প্রদীপ সহ ৩ জন ফের রিমান্ডে। রাজধানীতে ঘরের ভেতর স্বামী স্ত্রীর মৃতদেহ, হত্যার পর আত্মহত্যা ধারণা পুলিশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোশনাল ব্ল্যাকমেইল, 10 কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে, সাথে আছি আমি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে, বই ক্রয়ে কেলেঙ্কারির ঘটনায় ব্যবস্থা নেবে সরকার, গণশিক্ষা অধিদপ্তর দায়ী বলছে মন্ত্রণালয়। জেএসসি জেডিসি পরীক্ষা বাতিল ও শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বিশেষজ্ঞ চিকিৎসকরাও সিদ্ধান্তের পক্ষে মত দিয়েছেন, বলছেন করোনা সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিক হলে লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে না। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন্নবী। একাকী পড়াশোনা, দুশ্চিন্তা ছিল সামনে পরীক্ষা। অনলাইন ক্লাসে যতটুকু পাঠ গ্রহণ হয়েছে তার পরীক্ষার জন্য যথেষ্ট কিনা, এরপর ঘোষণা এলো পরীক্ষা গ্রহণ না করার। একটু খারাপ লাগছে, কারণ আমি সারা বছর এটার জন্য প্রিপারেশন নিলাম, কিন্তু পরীক্ষাটি হচ্ছে না। আমরা যদি ঠিক থাকি, কেননা এই বছর না পড়লে পরের বছর আমরা ঠিক পড়তে পারবো। আমাদের স্বাস্থ্যের থেকে বেশি আর কোনো কিছুই এত জরুরি। সন্তানের সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকরা পরীক্ষা বাতিল ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছেন তারা। বাচ্চারা আমাদের মতো এত সচেতন হয়ে স্কুলে লেখাপড়া করতে পারবে না। জেএসসি হচ্ছে না, সমাপনী হচ্ছে না, হচ্ছে না। কিন্তু এই মুহূর্তে যদি সরকার খুলেও দেয়, আমার মনে হয় না যে আমরা যারা অভিভাবক আমরা বাচ্চাদের পাঠাবো। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের বাচ্চাদের লাইফ, পরে এডুকেশন হবে। বন্ধ করা হলো এই পরীক্ষাটা, সেটা আমরা খুব হ্যাপি। করোনা সংক্রমণ শনাক্ত হবার পর 17 মার্চ থেকে বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। আইইডিসিআর এর পরিসংখ্যান বলছে, কোভিড সংক্রমণের শিকার শিশুদের 7 থেকে 8% স্কুলগামী। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলেন এই বিশেষজ্ঞ। এই বন্ধ থাকাতে ছাত্ররা স্কুলে যাচ্ছে না, কলেজে যাচ্ছে না, একে অপরের সাথে মিশছে না, যার ফলে কিছুটা আমরা নিয়ন্ত্রণের মধ্যে আছি। এই সবগুলো বিবেচনা করে আমরা মনে করেছি যে এখন স্কুল কলেজটা না খোলাই ভালো। কিন্তু আপনাদের সন্তানের লেখাপড়া চালান, অনলাইনে লেখাপড়া চালান। এই মুহূর্তে স্কুল কলেজ খুলে আপনার সন্তানকে ঝুঁকির মধ্যে ফেলবেন না। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মাঝে মাল্টি সিস্টেম ইনফ্লামেশন সিনড্রোম নামক জটিল রোগের উপস্থিতি দেখা যাচ্ছে। এই কারণেই শিশুদের সামাজিক মেলামেশা থেকে দূরে রাখা জরুরি। তাই আরো কিছুদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা প্রয়োজন। শিশুরাও কিন্তু আক্রান্ত হলে ওদের আবার যেমন কোনো সাইন সিমটম নাও থাকতে পারে, উপসর্গ। আবার উল্টা যাদের একটু বেশি খারাপ হচ্ছে তাদের মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি ডিজিজ বলি আমরা, হার্টের প্রবলেম হচ্ছে, তার লাংসের প্রবলেম হচ্ছে, তার খাদ্যনালীর প্রবলেম হচ্ছে, তার ব্রেনের প্রবলেম হচ্ছে, বিভিন্ন অর্গানকেই ক্ষতিগ্রস্ত করে এবং তখন কারোর জীবনহানি হচ্ছে। সময় চলে যাচ্ছে বলে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ এই বিশেষজ্ঞ চিকিৎসকের। অনলাইনে লেখাপড়া করা সৃষ্টিশীল কাজে ব্যয় করবে, শারীরিক কিছু পরিশ্রম বা কসরত করবে, ব্যায়াম করবে, যাতে ফিজিক্যালি ফিট থাকে। মোহাম্মদ নুরুন্নবী, 21 টেলিভিশন, ঢাকা। সুবিধাভোগী অনুপ্রবেশকারীরাই আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, একথা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোনো অনুপ্রবেশকারীকে প্রশ্রয় না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। আর দলের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, করোনা পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে করোনা সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপকমিটির পক্ষ থেকে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। ভিডিও কনফারেন্সে দলের সাধারণ সম্পাদক করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের পরামর্শ দেন ওবায়দুল কাদের। সাম্প্রতিককালে দেখা গেছে দলের ভাবমূর্তি পূর্ণের জন্য সুবিধাভোগী এক শ্রেণীর অনুপ্রবেশকারীরা দায়ী। দুঃসময়ের দীর্ঘদিনের ত্যাগী নেতা কর্মীরা দলকে ধরে রাখে। সবাইকে সতর্ক করে দিয়ে বলবো, দলের কোনো স্তরে কোনোভাবে সুবিধাভোগী অনুপ্রবেশকারী অপকর্মকারীদের আশ্রয় প্রশ্রয় দিতে পারবেন না। অনুষ্ঠানে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, করোনাকে জয় করেছে বাংলাদেশ। আচমকা এই আক্রমণে আক্রান্ত হয়ে আমাদেরকে প্রথম দিকে যে কিছু অগোছালো ভাব ছিল, সেই অগোছালো ভাবটা একদিনে আমরা কাটিয়ে উঠেছি। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার চলমান পরিস্থিতি মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস, ইন্সপেক্টর লিয়াকত আলী ও SI নন্দদুলাল রক্ষিতকে তৃতীয় দফা 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3 আদালতের বিচারক এ আদেশ দেন। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 4 দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে 3 আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টেকনাফ 3-এর আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা র্যাব 15 এর সহকারী পুলিশ সুপার খায়রুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারক তামান্না ফারার আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা জানান, মামলাটি খুবই স্পর্শকাতর। অধিকতর তদন্তের স্বার্থে আসামিদের আরও জিজ্ঞাসাবাদের জন্য 4 দিনের রিমান্ড আবেদন করা হয়। আমরা আইন মান্য করে আমরা রিমান্ড প্রেয়ার দিয়েছি এবং বিজ্ঞ আদালত এটা জানেন। ওসি প্রদীপ সহ 3 জন আসামিকে আমাদের প্রার্থনা বলে ওনাদেরকে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে অ্যাডভোকেট আহসানুল হক হেনার নেতৃত্বে চট্টগ্রাম থেকে একটি আইনজীবী প্যানেল আদালতে গিয়ে প্রদীপ সহ 3 জনের জামিন ও রিমান্ড আবেদন বাতিলের আবেদন করেন। বিচারক আবেদন দুটি নাকচ করে দেন। আমাদের যুক্তি ছিল, প্রদীপ বাবু কোনো গুলি করেনি। ওনার PS 32 মাইল দূরে। আমি ঘটনার পর এজারে যে কথা বলা হয়েছে যে আমি এসেছিলাম, কিভাবে আমি কি এখানে ছিলাম? 15 ডেজ ম্যাক্সিমাম শুধু সে একটি পুলিশ কাস্টাডি বা রিমান্ডে থাকতে পারে, এর বেশি থাকতে পারে না একটি মামলায়। গত 31 জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সমর ইসলাম, 21 টেলিভিশন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 47 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 2211 জন। সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা পরিস্থিতির এই তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সকাল 8টা পর্যন্ত তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্তের সংখ্যা 3,06,794 জন আর মৃতের সংখ্যা 4,174 জন, যার মধ্যে 2019 জনের মৃত্যু হয়েছে কেবল ঢাকা বিভাগেই। IEDCR এর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3,378 জন রোগী সুস্থ হয়েছেন একদিনে। মহামারী করোনার বিরুদ্ধে লড়াইয়ে এবার একসাথে কাজ করতে যাচ্ছে বেক্সিমকো ফার্মা BPL এবং বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া SII। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভ্যাকসিন উন্নয়নে SII এ বিনিয়োগ করবে BPL। বাংলাদেশ সরকারের প্রয়োজন নিশ্চিতের ব্যবস্থাও করবে BPL। এছাড়া বাংলাদেশের বেসরকারি বাজারের জন্য ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করবে BPL। SII এর মালিক ও প্রধান নির্বাহী আদর্শী পুনাওয়ালা এবং BPL এর প্রিন্সিপাল শায়ান F রহমান যৌথ বিবৃতিতে জানান, চুক্তিটি মাইলফলক হয়ে থাকবে।
রাজধানীর নাখালপাড়ার একটি বাসা থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে তাদের কিশোর সন্তানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পুলিশ জানায়, গৃহকর্তা আজমত আলীর লাশ ফ্যানের সাথে ঝুলছিল, আর তার স্ত্রী ফারহানা বেগমের মৃতদেহ পড়েছিল মেঝেতে। তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা হচ্ছে ফারজানাকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। আজমত মাছের ব্যবসা করতেন, আর ফারজানা চাকরি করতেন একটি এনজিওতে। 3 সন্তান তাদের। স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের কারণে নাখালপাড়ায় কাছাকাছি দুটো বাসায় আলাদা থাকতে শুরু করেন তারা। দরজা বন্ধ, পরে আমি চিপাতে ঘুরে দেখি যে একটা লাশ গলায় রশি দেওয়া আছে, আর নিচে মহিলা বাসায় যেখানে পাকশাক করে আর কি, মহিলাটা সমিতি অফিসে পাকশাক করে ওই শুয়ে পড়ে আছে, নিচে পড়ে আছে। আজমত আলী যিনি আছেন তাকে মানে তার ফাঁস দেওয়া অবস্থায় তার আমরা লাশটা পাই, এবং মেঝেতে তার ওয়াইফের মরদেহটা আমরা পাই। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আসলে ওয়াইফ ফারজানা বেগমকে আঘাত প্রদানের মাধ্যমে হত্যা করে আজমত আলী আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গত কয়েক মাসে প্রায় 10 কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকজন প্রতারক আটকের পর এমন তথ্য বের হয়ে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা নিয়ে সাইদুল ইসলামের 2 পর্ব ধারাবাহিকের 2য় পর্ব আজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাহাত আরা খানম তুর নাম। পরিচয় দিতেন একজন সফল উদ্যোক্তা হিসাবে। একটি বিদেশি চক্রের দেশি সহযোগী তুর নাম। প্রথমে সিআইডির ফাঁদে ধরা পড়ে নাইজেরীয় নাগরিক সহ কয়েকজন বিদেশি প্রতারক। তাদের তথ্যের ভিত্তিতে আটক করা হয় তুর্নাকে। জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে নানা তথ্য। সংশ্লিষ্ট সিআইডি কর্মকর্তা জানান, তাদের প্রতারণার নানা কৌশলের কথা বলেন। পরিচয় দেওয়া হয় আর্মি অফিসার হিসাবে। পরে শুরু হয় ইমোশনাল ব্ল্যাকমেইল। আসে সম্পদ দান বা বড় উপহারের প্রসঙ্গ। যখন রিপোর্টেড হয় পুলিশ, ততক্ষণে দেখা যায় তার 3 থেকে 5 লাখ টাকা নাই। আর কোনো রিপোর্ট হয়েছে যেটা হয়তো বা 18 লাখ 20 লাখ টাকা দেওয়ার পরে। আমরা হোপফুল যে আরও বেশ কিছু আমরা অপারেশন করতে পারবো, এবং আশা করি বা আমরা চেষ্টা করছি যাতে এই ক্রাইমটা আমাদের বাংলাদেশ থেকে আর অ্যাটলিস্ট না আসে। এটি একটি আন্তর্জাতিক প্রতারক চক্র বলে জানান এ কর্মকর্তা। বলেন, এদের সমূলে শেষ করা দুঃসাধ্য কাজ। এটা খুব প্রতিষ্ঠিত একটা বড় চক্র, এবং এটা নট দ্যাট যে শুধু বাংলাদেশেই এই কাজটা চলে। আমাদের প্রতিবেশী দেশ বলেন বা সিঙ্গাপুরের মতো হাইটেক একটা সিটি, সেখানেও যদি তারা এই ধরনের তাদের বন্ধুবান্ধব থাকে, তা আমরা বুঝতে পারি তারা খুব স্কিল ওয়েতেই এবং প্রফেশনালিজম ওয়েতেই, যদিও এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি, বাট প্রাতিষ্ঠানিকভাবে তারা এই কাজটা করতে। এমন প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে বিভিন্ন পরামর্শ দেন এ কর্মকর্তা। আমরা যদি আস্তে আস্তে এটাকে ডেটান্ড ওয়েতে দমন করতে পারি, তাহলে আলটিমেটলি আমাদের দেশে অ্যাটলিস্ট খুব বেশি আর ভিকটিম থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিতদের এড়িয়ে চলা, লটারি বা যে কোনো ধরনের প্রলোভন থেকে বিরত থাকার পরামর্শ আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার। এই ক্ষেত্রে এক্সট্রিমলি সচেতন থাকতে হবে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। 21 পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাত 8:30টায় রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহাত খান। তার বয়স হয়েছিল 80 বছর। ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছিলেন তিনি। রাহাত খানের জন্ম 1940 সালের 19 ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায়। শিক্ষাজীবন শেষ করে খান ময়মনসিংহ জেলার নাসিরাবাদ কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। 1969 সালে দৈনিক সংবাদ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে দৈনিক ইত্তেফাকের সহকারী সম্পাদক ও ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি। আমেরিকার নারী সেনা কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি ও ছবি ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার অভিযোগে 15 নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি। জব্দ করা হয়েছে 9টি ল্যাপটপ, 22টি মোবাইল ফোন ও 5টি ডায়েরি। সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চক্রটি মার্কিন নারী সেনা অফিসার এবং সুন্দরী নারীর ছবি ব্যবহার করে দেশ ও দেশের বাইরে ফেসবুকে বন্ধুত্ব করত। পরে উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায় করত।
আমরা মারামারি বা অ্যারোগেন্সি এই কারণে এই কাজটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে, বাট আমরা আশা করছি তাদেরকে ধরতে পারবো। এবার আমরা তাদের যে ল্যাপটপ বা মোবাইল ফোন জব্দ করেছি তাতে কিন্তু আমাদের একদম সুস্পষ্ট আলামত আছে যে তারা এই কাজগুলোর সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন স্থানে এখনও পানিবন্দী অনেকে। কোথাও কোথাও সড়ক যোগাযোগ ভেঙে পড়ায় এবং বিদ্যুৎ না থাকায় বিপাকে তারা। নদীগর্ভে ঘরবাড়ি বিলীন হওয়ায় খোলা আকাশের নিচে কাটছে মানবেতর জীবন। প্রতিনিধিদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগর উপজেলায় কপোতাক্ষ নদের পানি অস্বাভাবিক বৃদ্ধি ও রিং বাঁধ ভেঙে যাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী। এসব এলাকায় ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। দুর্ভোগে আছেন বাসিন্দারা। এর চেয়ে অবর্ণনীয় দুঃখ আমি নিজেও দেখিনি, মানুষের এত দুঃখ কষ্ট। মাদারীপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে নদী ভাঙন অব্যাহত। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট সহ ফসলি জমি। নদী ভাঙন এলাকায় রয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাগেরহাটের বিভিন্ন উপজেলায় তলিয়ে গেছে সবজি ক্ষেত। গ্রাম রক্ষা বাঁধ উপচে পানি উঠায় দুইবার জোয়ার ভাটার পানিতে তলিয়ে যাচ্ছে বাগেরহাট সদর, মোরেলগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা। বটবটি, করলা এগুলো সব তলিয়ে গেছে, গাছগুছ নষ্ট হয়ে গেছে। এখন আমরা কি করব? গাছপালা সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন চাষিরা সব ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে। ফসলের হিসাব করে দেখা গেছে যে আমাদের প্রায় 17 কোটি 18 লক্ষ টাকার মতন ক্ষয়ক্ষতি হয়েছে। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বন্যার পানি কমছে, বাড়ছে নদী ভাঙন। এরই মধ্যে 504 পয়েন্টে চলছে ভাঙন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, ক্ষতিগ্রস্ত তীর রক্ষা বাঁধগুলোর মেরামত কাজ শেষের দিকে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ মেরামত চলছে। মফিউর রহমানের রিপোর্ট। বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনার মতো বড় বড় নদীগুলো আন্তর্জাতিক সীমানা পেরিয়ে দেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মিশেছে বঙ্গোপসাগরে। প্রতিবর্ষায় উজানের ঢল আর বৃষ্টিতে নদ নদীগুলো দুকুল ছাপিয়ে প্লাবিত করে বিস্তীর্ণ এলাকা। এবার 4 দফা বন্যায় উত্তর পূর্বাঞ্চল, মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল মিলিয়ে দেশের প্রায় 30 ভাগ এলাকা প্লাবিত হয়। বানের পানি কমছে, তবে তীব্র হচ্ছে নদী ভাঙন। পানি সম্পদ প্রতিমন্ত্রী বলেন, ভাঙন কবলিত পয়েন্টগুলো বেশিরভাগ অংশে মেরামত হয়ে গেছে, বাকিগুলোতে কাজ চলছে। এই পর্যন্ত 504টা স্থানে ভেঙে গিয়েছে, 498টি মেরামত করা হয়েছে। পানি কমে যাওয়ার পরবর্তীকালে আমরা এটার জন্য আমরা আরেকটা প্রকল্প নিয়ে নদীর তীরগুলোকে যাতে করে রক্ষা করা যায়, যাতে করে ভবিষ্যতে ভাঙন না হয়। ভবিষ্যতে বন্যা ও বন্যা পরবর্তী ভাঙন রোধে নতুন বাঁধ নির্মাণের পাশাপাশি নিচু বাঁধগুলো উঁচু করা হবে বলেও জানান তিনি। প্রতি বছর যে নদী ভাঙন হয়, বন্যায় প্লাবিত হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো ডেল্টা প্ল্যান 21-এর আওতায় আমাদের নদীগুলোকে ড্রেজিং করব এবং খনন করব, যাতে করে বন্যার সময় এই পানিগুলো ধারণ ক্ষমতা আমাদের বৃদ্ধি পায়। নদ নদীর নাব্য রক্ষায় ড্রেজিং চলছে বলে জানান প্রতিমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাংবাদিক নাজমুল হোসেনের বই কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয়কে অন্ধকারে রেখেই সবকিছু করেছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। সংসদীয় তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান মন্ত্রী। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও জাতির পিতার সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের উদ্যোগ। 65,700 বিদ্যালয়ের জন্য কেনা হবে 130 কোটি টাকার শিশুদের পাঠ্যোপযোগী বই। সম্প্রতি লেখক প্রকাশকদের প্রতিবাদের মুখে বই বাছাই প্রক্রিয়া স্থগিত হলেও 30 কোটি টাকা খরচায় 8টি বই কেনার সিদ্ধান্ত হয়। এর মধ্যে 3টি বই কেনার খরচ 20,70,86,400 টাকা। আর এই 3টি বই টেলিভিশনের রিপোর্টার নাজমুল হোসেনের প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেড ও সাধিকা পাবলিকেশনসের। অতিরিক্ত দাম দেখানো, মেধাস্বত্ব চুরি সহ নাজমুলের জালিয়াতির বিষয় ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ অবস্থায় বই কেলেঙ্কারির কথা অস্বীকার করছে না মন্ত্রণালয়। আমার যে কমিটি প্রায় 30-35টি বইয়ের তালিকা দিচ্ছে আর কি, এখান থেকে 8টি বই কেনা হয়েছে। এই বিষয়টা আমাদেরকে বাইপাস করা হয়েছে, বিশেষ করে আমাকে,
যখন টেন্ডার করবে তখন আমাকে না জানিয়ে তারা টেন্ডারটা করেছে। তো আমি যখন জানতে পারলাম আর কি যে এই বইগুলো হয়েছে, তখন আমি তদন্ত করতে দিচ্ছি যে ঘটনাটা দেখেন কি। আপনাকে বাইপাস করে কারা করলো? এরা তো টেন্ডার তো আর মন্ত্রণালয় করে না, টেন্ডার করে ডিপি, হোপ হলো ডিপি। প্রতিমন্ত্রী জানান সংসদীয় কমিটি তদন্ত করছে, তাদের সুপারিশের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমি দেখতেছি আমার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বই, এটা আরেকখানে যাবে কিভাবে? তারা আমার সরকার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমরা টাকা দিতে পারি, কিন্তু এটা কিভাবে গেছে এটা আমার জানা নেই। তবে চিঠিপত্র আছে আমাদের কাছে, ওনারা নানাভাবে চিঠি চালাচালি করে আমাদেরকে কিছু ডকুমেন্টস দিছে যে হ্যাঁ এই বইটা তাদের ছাপার অনুমতি দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। তারপরে আমরা এটা গ্রহণ করিনি, আমরা রাখছি যে এটা আমরা তদন্ত রিপোর্টে কি আসে, তারপরে সংসদীয় কমিটির কি আসে, এটা যাচাই বাছাই করে আমরা দিব। বই কেনায় আর কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন প্রতিমন্ত্রী। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, আমি চাই যে আমার মন্ত্রণালয় থাকবে দুর্নীতি মুক্ত। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। মাদক আর অস্ত্রের অভয়ারণ্য পূর্বাঞ্চল ৩০০ ফুট রাস্তার দুপাশ। রাজধানী সংলগ্ন এলাকাটি ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দেখা দিয়েছে স্থানীয়দের কাছে। রাজুক বলছে, বিশাল এলাকায় থানা কিংবা পুলিশ ফাঁড়ি না থাকায় বেড়েছে মাদকের বিস্তার। মুস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। দীর্ঘদিন ধরে ৬,২২৭ একর এলাকায় গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর। সবুজ বনানী ছাড়াও আছে লেক আর ছোট বড় অসংখ্য রাস্তা। তত্ত্বাবধান না থাকায় সেসব পথঘাট ঢেকে গেছে ঝোপঝাড়ে। এরই আড়ালে গড়ে উঠেছে মাদকের ব্যবসা বাণিজ্য সহ অপরাধের নানান চক্র। প্রত্যেকটা সেক্টরে মাদকের একটা না একটা ব্যবসায়ী আছে, কেউ খাচ্ছে, কেউ বিক্রি করছে। যারা ঘুরতে আসে বা বেড়াতে আসে এরাও এতে ইফেক্টেড হচ্ছে। বাইরের মানুষ আর দেশের মানুষ দুটোটাই যোগ কইরা তারপরে এই কাজগুলি করতেছে। চুরি, ডাকাতি, মদ খাওয়া, গাঁজা খাওয়া। 4টা থানা হওয়ার কথা, একটা থানাও এখনো হয় নাই। 2টা পুলিশ ফাঁড়ি হওয়ার কথা ছিল, পুলিশ ফাঁড়িও হয় নাই। এই সুযোগ নিয়ে মাদক ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে এখানে ইয়াবা, তারপরে দেশীয় মদ সহ গাঁজা, বিভিন্ন মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছে। করোনায় লকডাউন, তাই রাজধানী সংলগ্ন এলাকাটিতে ঘুরতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সন্ধ্যা নামতেই অনেকেরই সব খোয়াতে হয় মাদক সেবীদের কাছে। মাদক বা অন্যান্য যে নেগেটিভ কালচারের যে বিষয়গুলো থাকে সেইগুলোইটা একটু বেশি ফুটে ওঠে এখানে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, এই স্বপ্ন শহরকে মানবিক এবং সুন্দরভাবে ব্যবহার হতে পারে সেটা যত দ্রুত সম্ভব আমাদেরকে মুক্ত করে। রাজুক বলছে, বছর শেষে সমাধান মাদকসহ অনেক অপরাধ বৃত্তির। আমরা এখানে 4টা থানা রাখছি এবং 2টা পুলিশ ফাঁড়ি রাখছি এবং শহরটাকে এমনভাবে তৈরি করছি যে কোনো মুহূর্তেই শহরটাকে লক করে দিয়ে আমরা যে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করতে পারবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ অব্যাহত রাখছি। 4টা থানা যদি পরিপূর্ণভাবে দিতে নাও পারে, 4টা ফাঁড়ি অন্তর্ভুক্ত তারা করে দিবে। দীর্ঘদিনেও রাস্তাঘাট না হওয়ায় বন জঙ্গল ঘেরা পূর্বাচল পরিণত হয়েছে মাদকের আখড়ায়। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত ও শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও দরিদ্র ভোজের আয়োজন করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে নৌ প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার আদর্শকে শেষ করা যাবে না। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ ও খাবার বিতরণ করা হয়েছে। উত্তর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে হলিক্রস স্কুল, খেলাঘর মাঠ সহ কয়েকটি স্থানে কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে শোক দিবসের আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ। পরে গণভোজের আয়োজন করা হয়।
সন্ত্রাসীদের চাঁদা দিতে না পারায় রাঙ্গামাটির কাপ্তাই লেকে মাছ ধরতে পারছেন না জেলেরা। কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির নেতা জসিমউদ্দিন জানান, পাহাড়ের একটি সশস্ত্র গ্রুপ তাদের কাছে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। তারা জেলেদের মোবাইল ফোনে জানিয়ে দেয় চাঁদার টাকার পরিশোধ না করলে মাছ ধরতে দেয়া হবে না। এরপর থেকে ভয়ে কাপ্তাই লেকে যাচ্ছে না জেলেরা। কোভিডের কারণে বেকার হয়ে পড়া নানা বয়সী মানুষ এখন কবুতর পালন করছেন। বের হয়ে এসেছেন বেকারত্ব থেকে। এই উদ্যোগে আর্থিক লাভও ভালো বলে জানিয়েছেন অনেকে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। শান্তির প্রতীক পায়রা একসময় বার্তাবাহক হিসেবেও ব্যবহৃত হতো। এখন অনেক মানুষের জীবিকার উৎস কবুতর। জেকোবিন, হেলমেট, পেখম মেলা, গিরিবাজ, ময়ূরপঙ্খী কিংবা সিরাজি নানা জাতের কবুতর পুষছেন অনেকে। খামারিরা জানান, এতে আর্থিক সচ্ছলতা এসেছে তাদের। চট্টগ্রামের দেওয়ানহাটে সপ্তাহে হাট বসে 2 দিন, আর এই হাটে দেখা মিলে নানা জাতের কবুতর। ক্রেতা বিক্রেতাদের বেশিরভাগই খামার সংশ্লিষ্ট, আছেন শৌখিন কবুতর পালকও। আলাদা একটা আনন্দ থাকে কবুতর পালার মধ্যে, বিশেষ করে যেমন ময়ূর, জ্যাকোবিন, তারপরে আপনার মুখী, হুমার, কিং কবুতর, ফেন্সি কবুতর, অনেক জাতীয় কবুতর আছে। আমার ঘরে 2-4টা কবুতর আর কয়েকটা নিতে আসছে। কবুতর আমি সব করে পারি, কিন্তু এমনি কোনো ব্যবসাও না। এসব কবুতর জাত ভেদে প্রতি জোড়া বিক্রি হচ্ছে 700 টাকা থেকে 20,000 টাকায়, এমন তথ্য জানান ক্রেতা বিক্রেতারা। চট্টগ্রামের বাইরে থেকে মানুষ আছে, এখানে মাল বিক্রি করে নিয়ে যায়। যারা নতুন খামার করতে চায় ওরা এখান থেকে নিয়ে যায়। বিভিন্ন প্রজাতির কবুতর আছে, যেমন আমাদের দেশি কবুতর আছে, প্লাস বাইরের জ্যাকোবিন, সিরাজি, লাহোরি। কবুতর পাললে অনেক দিকে লাভ হয়, বেকারত্ব দূর হয়। কবুতরের বাণিজ্যিক লালন পালনে প্রাণী সম্পদ বিভাগের সহায়তা দাবি করেছেন খামারিরা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। বন্যার অজুহাতে প্রায় সব রকম সবজির দাম বাড়তি। বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের দামও। মাছের বাজার মোটামুটি স্থিতিশীল, তবে ভরা মৌসুমেও ইলিশের দর চড়া। এর জন্য বিরূপ আবহাওয়াকে দুষছেন বিক্রেতারা। ইবনে নূর শাওনের রিপোর্ট। বন্যার অজুহাতে বেশ কিছুদিন থেকেই চড়া সবজির বাজার। এখন বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু তার প্রভাব নেই সবজির বাজারে। প্রায় সব ধরনের সবজি 60 টাকার উপরে। সরবরাহ কম, তাই দাম বাড়তি দাবি বিক্রেতাদের। পেঁয়াজ কেজিতে 2 টাকা, আদা 20 আর রসুনের ঝাঁজ বেড়েছে 10 টাকা করে। আলুর দাম আগের মতো আছে, পেঁয়াজের দাম বাড়ছে আর রসুনের দাম বাড়ছে আর ওই আদার দাম বাড়ছে। শীতকালীন সবজি না আনা পর্যন্ত এই সবজি আর নামবে না। তবে বিক্রেতাদের এসব অজুহাত মানতে নারাজ ক্রেতা। বাজার আগের চেয়ে একটু বেশি, গত সপ্তাহের তুলনায় মানে এই সপ্তাহে কেজিতে 10-15 টাকা বেশি। টমেটো আমি 100 টাকা কেজি নিলাম, আর অন্যান্য জিনিসের এভাবে দাম একটু বাড়তি আমি দেখতেছি। মাছের বাজার স্থিতিশীল, তবে ইলিশের দাম কেজিতে 100 থেকে 150 টাকা বেড়েছে। কিনেছি শিং মাছ আর অন্যান্য ইলিশ মাছ, তো মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে মাছের বাজারটা ঠিক আছে, স্থিতিশীল আছে আগের মতোই। ইলিশের দামটা ভাই গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহ একটু বেশি, কারণ কি এই নদী এবং সাগরের মধ্যে যেমন এই যে নিম্নচাপ, একটা মাছে 100 থেকে 200 টাকা বেশি। ভোজ্য তেল লিটারে 2 টাকা, চিনি 5 টাকা আর মোটা চাল কেজিতে 2 টাকা বেড়েছে। মশলার দাম গত সপ্তাহে যা গেছে এখন একই দাম, ওটা বাড়ে না। তবে চাউল প্রতি বস্তায় 100 টাকা করে বাড়ছে। বাইরের চাউলগুলো যদি আনা হয় বাংলাদেশে, আশা করি মহিলারা চাউলের দাম এরকমই রাখবে বা আরও 100 টাকা কম হবে, বাড়াবে না। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি রাতে 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। জেএসসি জেডিসি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত ইতিবাচক বলছেন অভিভাবক ও শিক্ষার্থীরা, একমত চিকিৎসকরাও। সুবিধাভোগী অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বললেন ওবায়দুল কাদের। নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা, বরখাস্ত ওসি প্রদীপ সহ 3 জন ফের রিমান্ডে। রাজধানীতে ঘরের ভেতর স্বামী স্ত্রীর মৃতদেহ, হত্যার পর আত্মহত্যা ধারণা পুলিশের।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমোশনাল ব্ল্যাকমেইল, 10 কোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।